সাজেশন আমি দেবো এখানে পুরোটাই কমপ্লিট করবে, এমনটা না যে অর্ধেক কমপ্লিট করে পরীক্ষার হলে যাবা, তাহলে কিন্তু ধরা খাবা। পুরোটাই কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আশা করি বুঝছো। এই কথাগুলো কেন বললাম, অনেক কারণ আছে ভাই, তোমরা অনেকে বুঝতেছো না যে কেমনে পড়বো, এটা ব্যাপার আছে ভাই, তোমাকে বুঝে নিতে হবে। যেমন আমি একটা পরীক্ষা দিয়ে বুঝে নিছি যে আমার এখন সামনের যে পরীক্ষাটা আছে আমার, এই পরীক্ষা আমাকে কিভাবে প্রিপারেশন নিতে হবে আমি বুঝে গেছি অলরেডি। বাট এখন অনেকে বুঝতেইছো না যে ম্যাথ ওয়ানের পরীক্ষাটা এমন হয়েছে, ফিজিক্সের পরীক্ষা এমন হবে। আমি কিন্তু বুঝে গেছি, সেই জন্য তোমাদের এই কথাগুলো বললাম, ঠিক আছে? চলেন আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করি। হ্যাঁ, প্রথম অধ্যায়ে দেখেন নরমালি, দেখো ভালো করে শোনো আমার কথা, প্রথম অধ্যায় থেকে বাপের জন্ম রচনামূলক দেয় না, বাট দিতেও পারে। দেয় না বলতে এমন না যে দিবে না। 2020 সাল 16 সালে আসছিল প্রশ্ন, কি প্রশ্ন আসছিল? পদার্থ বিজ্ঞানের সাথে প্রযুক্তিবিদ্যার সম্পর্কে আলোচনা করো। যার কারণে আমি কখনো এটা দেই নাই, বাট এগেইন আমি ফার্স্ট টাইম এটা আবার দেব। এটা এখন কেউ পড়লে পড়তে পারেন, না পড়লেও কোনো সমস্যা নেই, বাট আমি দিচ্ছি, এটা আপনার ভালোর জন্য। এইটা যদি পড়েন আপনার সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, কারণ সংক্ষিপ্ত এই পদার্থ বিজ্ঞানের সাথে প্রযুক্তির সম্পর্ক এই প্রশ্নটা রয়েছে, তাই আমি রচনামূলক এই প্রশ্নটাকে প্রথমে রাখতেছি প্রথম অধ্যায় থেকে। এটা কখনো আমি দেইনি, বাট এইবার গতানুগতিক যে প্রশ্নগুলো করা হচ্ছে, প্যাটার্নগুলো করা হচ্ছে, যেই প্যাটার্নগুলোতে কিন্তু এই যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন হয় না, সেই অধ্যায়গুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে আর কি। তো পদার্থ বিজ্ঞানের সাথে প্রযুক্তিবিদ্যার সম্পর্ক, এই যে প্রশ্নটা প্রথম অধ্যায় থেকে, একটু জাস্ট খালি রিডিং করবেন, আপনার বেশি কিছু পড়বেন না, খালি রিডিং পড়ে যাবেন পরীক্ষার হলে। যদি আসে তাহলে তো লিখতে পারলেন আলহামদুলিল্লাহ, কিন্তু যদি আপনি এটা না পড়ে যান পরীক্ষার হলে, আর যদি এইটা আসে তখন কি লিখবেন কিছুই তো জানেন না, সেই জন্য একটু ধারণা নিয়ে চলে যাবেন পরীক্ষার হলে, ঠিক আছে? বিজ্ঞানের সাথে এই যে প্রযুক্তিবিদ্যার। আর এই প্রশ্নটা দেখো তোমরা একটু বইয়ে, এটা কিন্তু সংক্ষিপ্ত আসে এই প্রশ্নটা, তাহলে একবারে তোমার সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, আবার তোমার রচনা হয়ে যাচ্ছে, তাই না? সম্পর্ক আলোচনা করো আর কি, আলোচনা করো। ওকে ভাইয়া, এবার আসো প্রথম অধ্যায় থেকে আর তেমন কিছু পড়ার মতো কিছু নাই, অতি সংক্ষিপ্ত আছে, ওগুলো আমরা একটু পরে দেবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এরপরে আসো পদার্থবিজ্ঞানের পরিসর এবং বিস্ময়কর অবদান, এটাও তোমরা পড়তে পারো, আমি ওটা দিলাম না, এইটা শুধু একটু পড়িও, এটা পড়লে ওটাও মানে মানে লেখা যাবে আর কি মোটামুটি, ঠিক আছে? এবার আসো যে আমরা ভেক্টর নিয়ে একটু দেখা দেখি করি, ভেক্টরে কি আছে। ভেক্টরে তো তোমরা জানো নরমালি এইখানে তিনটা টাইপের প্রশ্ন আসে। কয়টা টাইপের? তিনটা টাইপের। একটা আছে এখানে ম্যাথ আছে, যদিও বা গত কয়েক বছর ম্যাথ কেন জানি দেয় না, বাট এখানকার ম্যাথগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, এগুলো কিন্তু তোমরা সেকেন্ড সেমিস্টারে পাবা। এই ম্যাথগুলো সেম টু সেম ম্যাথ পাবো সেকেন্ড সেমিস্টারে ম্যাথমেটিক্স 2 বইয়ে, যখন তোমরা আমি ভেক্টর পড়াবো তখন পাবা। তো এইখানে দেখো যে দ্বিতীয় অধ্যায়ে প্রথমত ডট গুণ ক্রস গুণটাকে একটু বেশি তোমার প্রাধান্য দিবা, কারণ ডট গুণ ক্রস গুণ একটু কঠিন, এটা অনেকে মিস করে, আর পরীক্ষার হলে কিন্তু ওইটা একটু এখন রিদানিং একটু বেশি দিচ্ছে। সো আমি প্রথমে এই যে ডট গুণ আর হচ্ছে ক্রস গুণ, এই দুটা একটু, দুইটা তো না, একটাই রচনামূলক, এই দুটা তোমরা হচ্ছে পড়বা ভালো করে, ব্যাখ্যা করো। খুবই ইজি প্রশ্ন ডট গুণ ক্রস গুণ, আমি কিন্তু খুবই ইজি ভাবে এই প্রমাণটা করাইছিলাম ডট গুণ ক্রস গুণের। তারপরে দেখো 3 নাম্বার সামান্তরিকের সূত্র। এই ইদানিং এই প্রশ্নটা কেন জানি আসতে দেখা যাচ্ছে না, সামান্তরিকের সূত্র, তরিকের সূত্র, এই প্রশ্নটাকে ইদানিং আসতে দেখা যাচ্ছে না খুব একটা। তবে এখন দেখো এমন হতে পারে, দেখো যে কালকের পরীক্ষায় তোমরা জানো যে এই যে দ্বিতীয় যে অধ্যায় আছে, এই যে দ্বিতীয় যে অধ্যায় আছে, এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা এমনিতে নরমালি আমরা কিন্তু জানি বা বুঝি যে দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসে, কিন্তু কালকে দেখা যায় এমনও হতে পারে যে দ্বিতীয় অধ্যায় থেকে কোনো প্রশ্নই দিল না, এমনও হতে পারে যে এই দুটোর মধ্যে একটাও দিবে না, এরকম ঘটনাও ঘটছে আমার লাইফে। সাজেশন দিছি প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে কোনো প্রশ্ন দেয়নি, তৃতীয় অধ্যায় থেকে দিছে। সো বাট এইবার তোমরা হচ্ছে এই দুটো অবশ্যই পড়ে যাবা, সামান্তরিক এবং ক্রস গুণ। আশা রাখতেছি কালকে এই দুটোর মধ্যে একটা ইনশাল্লাহ কমন থাকবে, একটু ক্রস গুণটা একটু বেশি করে পড়ে যাবা, আর সামান্তরিকটা মোটামুটি লেভেলে পড়ে যাবা, ঠিক আছে? আর ওটা তো প্রথম অধ্যায়, সামান্তরিকটা মোটামুটি সবাই তোমরা পারো, তাই না? বাট ডট গুণ ক্রস গুণে সবার সমস্যা হয়, তো ডট গুণ ক্রস গুণটা একটু ভালো করে পড়ে যাবা। 4 নম্বরে আসো, 4 নম্বর 3 অধ্যায় থেকে, 3 অধ্যায় থেকে নরমালি প্রশ্ন আসে, 3 অধ্যায় থেকে নরমালি এই যে তোমার প্রাসের গতিপথ আছে এবং কেন্দ্রমুখী বল আছে, এই দুইটা প্রশ্ন আছে, এই দুইটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকে, নিশ্চিত থাকে। সো এখন অবশ্যই তোমরা এই দুইটা প্রশ্ন পড়ে যাবা। ও সরি 3 অধ্যায় তো বলিনি, 4 অধ্যায়ের কথা বলতেছি আমি। 3 অধ্যায় থেকে ম্যাথ আছে, সো ম্যাথটা আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, ম্যাথটা আমি লিখে দিচ্ছি, আর লেখা যদি অস্পষ্ট বুঝতে আমাকে একটু বলিও। হ্যাঁ, এটা হচ্ছে 3 অধ্যায়ের ম্যাথ, 3 অধ্যায় তো গতি অধ্যায়, তো গতি অধ্যায়ের ম্যাথ আছে, এই ম্যাথটা খালি পড়বা তাহলে হয়ে যাবে। 10 সেকেন্ডে 500 মিটার এবং 10তম সেকেন্ডে, খুবই ইজি অঙ্ক ভাই এগুলো। দেখো 10তম সেকেন্ডে কত মিটার? 77 মিটার দূরত্ব অতিক্রম করে।
দূরত্ব কি করে? অতিক্রম করে, অতিক্রমণ করে। করলো। বস্তুটি 5 সেকেন্ড এবং 5তম সেকেন্ডে তার পার্মানেন্ট মার্কার দিয়ে লিখছি। বস্তুটি 5 সেকেন্ড ও এই দেখো 5 সেকেন্ড আর তম সেকেন্ডের মধ্যে কিন্তু পার্থক্য আছে, বুঝছো? 5 সেকেন্ড ও 5তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে? কত দূরত্ব অতিক্রম করে? দেখো এটা হচ্ছে 3 অধ্যায়ের প্রশ্ন। দেখো কয়টা দিলাম? 4টা দিছি কিন্তু। দেখো ডট গুণ ক্রস গুণ পড়বা, সামান্তরিকের সূত্র পড়বা 3 অধ্যায়ের জন্য। এই ম্যাথটা দেখে যাবা। ম্যাথটা খুবই সহজ একটা ম্যাথ। যারা পড়াশোনা করছো তারা তো জানো যে এগুলো খুবই সহজ বিষয়, নীরব ভাইয়া। কিন্তু যারা এই যে গতানুগতিক পড়াশোনা করোনি, তোমরা কিন্তু চাইলে এখনো ভালো করতে পারো যদি সারাদিন ধরে শুধু ফিজিক্সে পড়ো, কারণ এখন তো চাপ নাই, তাই না? ফিজিক্স সারাদিন তুমি পড়বা, সমস্যা কি? সমস্যা তো নাই ভাইয়া। তাহলে সারাদিন তুমি ফিজিক্স পড়ো, হ্যাঁ, সমস্যা তো নাই। তাহলে পড়তে সমস্যা কি তোমার? আচ্ছা, আমরা এরপরে 4র্থ অধ্যায়ে যাবো। 3 অধ্যায় আর এখানে রচনামূলক তেমন পড়তে হবে না তোমাদের। 4 অধ্যায় আছে এই যে প্রাসের গতিপথ, আর একটা হচ্ছে কেন্দ্রমুখী বল। খুবই সহজ প্রমাণ দুইটা, বাট প্র্যাকটিস রাখতে হয় আর কি। ফার্স্ট টাইম যারা করবে তাদের জন্য একটু কঠিন হতে পারে এই প্রমাণ দুইটা, ঠিক আছে? তো দেখো, একটা হচ্ছে আমাদের কি প্রাসের গতিপথ, 5 নম্বর প্রশ্ন। প্রাসের গতিপথ কি? অধিবৃত্তাকার। এই প্রমাণটা আমাদের করতে হবে, অধিবৃত্তাকার। ওকে ভাইয়া, করলাম। আমাদের ইউটিউব চ্যানেল এগুলো কিন্তু ফ্রি ক্লাসও আছে, আর ফ্রিও দেখতে পারেন। যাদের এখন টাকা নাই ভাইয়া, অনেকে আছে না, একটু তো হতেই পারে সমস্যা মানুষের। এখন অনেকে তো 1600 টাকা দিয়ে একেবারে সেকেন্ড সেমিস্টার কোর্স কিনতে পারবে না। সো যারা কিনতে পারবে না তাদের জন্য কিন্তু ইউটিউবে আছে ফ্রি ক্লাস, একটু দেখে নেবেন, ঠিক আছে? বাট যারা সব করতে যাচ্ছেন, অতি সংক্ষিপ্ত সব, তাদেরকে কিন্তু অবশ্যই সেকেন্ড সেমিস্টার ইনরোল করে ফার্স্ট সেমিস্টার কোর্সটা ফ্রিতে নিতে হবে, ঠিক আছে? তো দেখো, প্রাসের গতিপথ অধিবৃত্তাকার এটা দিলাম। আর একটা আছে কেন্দ্রমুখী বল, যেটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। আমি এফ লিখলাম, এফ ইকুয়াল mb স্কয়ার বাই হচ্ছে কত? বাই হচ্ছে আর। এই প্রমাণটা করবে। দেখো, প্রথমত হচ্ছে যে আমি এই দুটার মধ্যে সিওরিটি দিতে পারি, তারপরে হচ্ছে এই দুটার মধ্যে সিওরিটি দিতে পারি, ঠিক আছে? যে এগুলো প্রত্যেকবারই সাধারণত আসে, আশা করি এইবারও দিবে। এবং এই যে ম্যাথটা দেখো, এই ম্যাথটাতে দেখা যায় সন্দেহ হয় এই ক্ষেত্রে, যে দেখা যায় যে এইটা থেকে প্রশ্ন না দিলে এইটা থেকে দেয়, আবার এইটা থেকে প্রশ্ন না দিলে এইটা থেকে দেয়, আবার দেখা যায় কোনো কোনো সময় 3টাই দেয়। তো সেই জন্য তোমরা যেটা করবা, এইখানে এতটুকু বন্ধু যা লিখছি আমি, এই সবগুলো একটু হচ্ছে বারবার প্র্যাকটিস করে যাবা। এইখান থেকে তুমি অ্যাটলিস্ট 2টা রচনামূলক কমন পাবে, অ্যাটলিস্ট 2টা এখান থেকে, মানে 16 মার্ক তুমি এখান থেকে কমন পাইছো। তাহলে এই জন্য এই প্যাটার্ন চারটা তুমি একটু ভালো করে মুখস্থ করে যাবা, ঠিক আছে? এখান থেকে 16 মার্কের কমন থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা কোথায় যাবো ভাইয়া? এরপরে আমরা হচ্ছে 7 নম্বর প্রশ্নে যাবো। নিচে দেখা যায়? নিচে আর লেখা যাবে না মনে হয়, ঠিক আছে? উপরে লিখে দিচ্ছি তাহলে আমি। তাই তোমরা যারা নোট করতেছো, কাইন্ডলি তোমরা মনে হয় আগের বার ফিজিক্সের মনে হয় ক্লাস নিলাম, ফিজিক্সের নোটটা মনে হয় দেয়নি আমাকে, বাট তোমরা তো ভালো ছেলে, তোমরা একটু আমাকে এই নোটটা করে দিও, হ্যাঁ? সবাই যারা ক্লাসে আসো একটু কাইন্ডলি আমাকে নোটটা করে দিও, আমি পোস্ট করবো, হ্যাঁ? ওকে, 5ম অধ্যায় যাই। হ্যাঁ, 5ম অধ্যায়ে রয়েছে বল ও ঘর্ষণ। যারা ডুয়েট অ্যাডমিশন নিবা, যারা ডুয়েট অ্যাডমিশনের চিন্তা ভাবনা করতেছে ভাই আমি ডুয়েট অ্যাডমিশনে যাব, হ্যাঁ, তারা কিন্তু এই যে বল ও ঘর্ষণ এই অধ্যায়টা একটু ভালোভাবে পড়বা, কারণ এই অধ্যায়টার সাথে ডুয়েটের সম্পর্ক রয়েছে। বল ও ঘর্ষণ এটা ডুয়েটের সিলেবাসে রয়েছে এবং এগুলো সাধারণত করতে হয়। তো সেই জন্য এই অধ্যায়টা একটু ভালোভাবে পড়ে যাবা। এই যে ভর কেন্দ্রের নিত্যতার সূত্র কি করো? বর্ণনা করো বা প্রমাণ করো, এই প্রশ্নটা দেখো। তাহলে এগুলো মিশাই দিলাম। হ্যাঁ, 5ম অধ্যায়ে এবার যাচ্ছি আমরা। তাহলে 5ম অধ্যায়ের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে ভর বেগের নিত্যতার সূত্রটা বর্ণনা করো। 7 নম্বর প্রশ্ন, ভর বেগের নিত্যতার সূত্রটি কি করো? বর্ণনা করো। এই পানির মতো সহজ রে ভাই এগুলো প্রশ্ন, পানির মতো সহজ এগুলো প্রশ্ন। এলে কোনো প্রশ্ন হলো? তারপরে এই যে এই প্রশ্নটা নর্মালি কি দেয়? সংক্ষিপ্ত দেয়। আমি এটা দিলাম না, এটা থাক, ওটা সংক্ষিপ্ত যখন তুলে দেবো তখন দেবো। P = mF একটা প্রশ্ন আছে। 6 অধ্যায় চলো, অভিকর্ষ এবং মহাকর্ষ। 6 অধ্যায় চলো, অভিকর্ষ এবং মহাকর্ষতে এখানে খুব একটা চমৎকার প্রশ্ন আছে আমার,
এটা খুব ভালো লাগে আমার, এই যে মুক্তি বেগের রাশিমালা, মুক্তি, কারণ এখানে ক্যালকুলাস আছে তো সেটা আমার ভালো লাগে, বুঝছো? মুক্তি বেগের রাশিমালা সমীকরণ কিন্তু প্রতিস্থাপন করতে গেলে ক্যালকুলাস লাগে, এটা তোমরা আশা করি জানো। সো মুক্তি বেগ কি, সরি মুক্তি বেগ কি এবং এর রাশিমালা প্রতিপাদন করো, রাশিমালা প্রতিপাদন করো। ওকে ভাইয়া, 9 নাম্বার। চলো 9 নাম্বারে আমরা হচ্ছে সপ্তম অধ্যায়ে যাব। ক্লাস কি আটকে গেল নাকি রে? ক্লাস আটকে গেল নাকি আমার নেটের সমস্যা? দেখতে পাচ্ছ না তোমরা? দেখো তো, নাকি আমার ইন্টারনেট সমস্যা? মেবি আমার ইন্টারনেট সমস্যা হতে পারে। তোমরা কি দেখতে পাচ্ছ না? তোমরা তো দেখতে পাচ্ছ তাই না? হয়তো আমার ইন্টারনেট সমস্যা হতে পারে। ইউটিউবে ঠিকঠাক আছে সবকিছু? ইউটিউবে মোটামুটি নেট স্পিডটা বেশ ভালো থাকে আর কি। আর ইউটিউবে এইচডি দেখা যায়, বুঝছো? ফেসবুকে তো তোমার একটু ঘোলা ঘোলা লাগতে পারে, বাট ইউটিউবে অনেক ভালো দেখা যায়, বুঝছো? সো ইউটিউবটাতে তুমি চাইলে মানে একদম এইচডি তুমি ভিডিওগুলো দেখতে পারবা, আমাদের ক্লাসগুলো আর কি, লাইভ ক্লাসগুলো। বাট ফেসবুকে দেখা যায় একটু ঘোলা কেন জানি না। ফেসবুকের সিস্টেমগুলো এখন সব চেঞ্জ করে দিয়েছে, ভিডিওগুলো দেখো না এখন ডিলিট হয়ে যায়, এক মাসের বেশি ভিডিও থাকাই যায় না, ঠিক আছে? এই একটা সমস্যা ফেসবুকে। তো যাই হোক, দেখো মিশিয়ে দিলাম রে। হ্যাঁ দেখো, আমাদের অলরেডি, আমি যদি এখন বলি, অলরেডি তোমরা এখান থেকে 4টা রচনামূলক অলরেডি এখান থেকে কমন পাবা, এই অধ্যায়গুলো থেকে। গতানুগতিক যদি আমি আগের সিলেবাস দেখে বলি, এখান থেকে 4টা রচনামূলক অলরেডি তোমরা কমন পেয়ে গেছো মনে করো। এবার লাগে আর একটা রচনামূলক, সামনের দিকে যাই আমরা। সপ্তম অধ্যায় এই যে একটা প্রশ্ন, নতুন প্রশ্ন, এটা সপ্তম অধ্যায়ে নতুন প্রশ্ন একটা আসে, সেটা হলো যে সরল দোলকের গতির সমীকরণগুলো নির্ণয় করো। এই প্রশ্নটা নতুন প্রশ্ন, এই প্রশ্নটা খুব ভালো আসতেছে বর্তমান ইদানিং সময়গুলোতে। আমার সময় আসছিল সরল দোলকের গতির, এইটা প্রশ্ন একটু সবাই পড়ে যাবে। হ্যাঁ, গতির সমীকরণ গুলো কি করো, নির্ণয় করো। ঠিক আছে, 10 নম্বরে চল। কাজ ক্ষমতা শক্তি। কাজ ক্ষমতা শক্তিতে এটা ক্লাস 9 একটা প্রমাণ আছে, এটা তোমরা ক্লাস 9 পড়ছিলাম। নিত্যতা সূত্রটি লেখো এবং হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে প্রমাণ করো। যে নিত্যতার সূত্র মনে আছে না? নিত্যতার সূত্রটি কি করো, প্রমাণ করো। কয়টা লিখছি আমি? 10টা লিখছি না? আমি আরেকটা লিখে দিচ্ছি, তাও আরেকটা জাস্ট লিখে দেবো ওই 9 অধ্যায় থেকে। দাঁড়াও, 9 অধ্যায় থেকে আরেকটা জাস্ট লিখে দিচ্ছি আমি। এই যে দেখো 11 নম্বর প্রশ্ন, যে স্থিতি শক্তি ইজ ইকুয়াল হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু হচ্ছে বিকৃতি। এই 11টা প্রশ্ন থেকে তোমরা নর্মালি এমনিতে 5টা কমন পাবা, এটা আমি আশা করি। এই 11টার মধ্যে থেকে তোমরা যদি পড়ো 5টা আশা করি তোমরা কমন পাবো, যদি বোর্ড পিছনে অধ্যায়গুলোকে এবার গুরুত্ব না দেয়। যদি পিছনে অধ্যায়গুলোকে গুরুত্ব দেয়, যেমন ধরো এখানে ব্যাপারটা বুঝো, কিন্তু প্রশ্ন রচনাগুলোকে থাকে কয়টা? 7টা না? প্রশ্ন থাকে 7টা। এখন বোর্ড কখনো কখনো কি করে, যে সামনের অধ্যায়গুলোকে বেশি গুরুত্ব দেয়, যার কারণে দেখবে যে সামনের অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন আসে। ধরো যে সাপোজ আমি গণে বলি, 2 অধ্যায় থেকে একটা প্রশ্ন দিল, 3 অধ্যায় থেকে একটা দিল, 4 অধ্যায় থেকে একটা দিল, তারপরে ধরলাম 5 অধ্যায় থেকেও একটা দিছে, 6 অধ্যায়েও কিন্তু প্রশ্ন আছে, 6 অধ্যায় থেকে দিল, 7 অধ্যায় থেকেও দিল, ধরলাম যে এবার 8 দেয় নাই, 9 দিছে, তাই দেখছো, তাদের তো 7টা রচনামূলক হয়ে যায়। কিন্তু বোর্ড এখন ইদানিং সময় কি করতেছে, ইদানিং সময় উল্টা কাজ করতেছে, যে পিছন থেকে প্রশ্ন দিচ্ছে, মানে পিছনে মানে পিছনে যে ইয়েগুলো ছিল না, মানে অধ্যায়গুলো, সেগুলো দেখে দিচ্ছে। তোমরা দেখছো যে ম্যাথমেটিক্স 1-এ 15 অধ্যায় থেকে রচনাও দিচ্ছে, সংক্ষিপ্ত দিচ্ছে, অতি সংক্ষিপ্ত দিচ্ছে, মানে পিছনের অধ্যায়টাকে বেশি গুরুত্ব দিচ্ছে। 14 অধ্যায় থেকে কি করছে, 14 অধ্যায় থেকে দেখছো রচনাও দিচ্ছে, সংক্ষিপ্ত দিচ্ছে এবং অতি সংক্ষিপ্ত দিচ্ছে। তাহলে পিছনে যে অধ্যায়গুলো আছে ওইটাকে একটু প্রাধান্য দিচ্ছে বোর্ড। সো আমিও এবার 12 নাম্বার যে প্রশ্নটা লিখবো, সেই প্রশ্নটা লিখবো যে পিভি ইজ ইকুয়াল এনআরটি। এই প্রমাণটা তোমরা অবশ্যই করবে, এটা যদিও বা এটা কেমিস্ট্রির প্রমাণ,
তোমার যাদের কেমিস্ট্রি বই আছে না, ওই কেমিস্ট্রি বইয়ে কিন্তু এই প্রমাণটা রয়েছে। এটা 14 অধ্যায়ের অধ্যায়গুলো লিখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের নবম অধ্যায়ের 10ম অধ্যায়ে একটা প্রমাণ আছে, ওটা দেবো না আমি, ওটা তো করার দরকার নেই তোমাদের, বিশাল প্রমাণ ভাই, বেকার ওইটা করে তোমার মাথা নষ্ট হবে। সো ওটা করার কোনো প্রয়োজন কি নেই। 6ষ্ঠ অধ্যায় আর কি রে, এটা কত অধ্যায় জানি, 5ম অধ্যায়। কয়টা দিলাম, 12টা দিলাম না? এই 12টার মধ্যে আই হোপ মানে আশা করি তোমার 5টা এমনিতে কমন পাবো নর্মালি, ঠিক আছে? সাতটা কমন পেতে পারো যদি না দেয় তারা। এখন আমি একটু রিস্ক ফ্রি কিছু প্রমাণ দিই, যেটাতে আপনারা আসলে রিস্ক ফ্রি থাকবেন। যেমন এখানে 11 অধ্যায়ের কিছু প্রমাণ আছে, তরঙ্গের একটা প্রমাণ আছে। 13 অধ্যায়ের কিছু কি আছে? 13 অধ্যায় কি আছে দেখি, প্রতিধ্বনির সাহায্যে শব্দের তোমার সমুদ্রের গভীরতা, এই একটা প্রশ্ন আছে। 12 অধ্যায়ে পড়ার মতো কিছু নাই, তাও দিতে পারে ভাই, বলা যায় না। এই যে একটা প্রশ্ন আছে, আর এই যে দেখো এক্সট্রা 2টা প্রশ্ন দিচ্ছি। এক্সট্রা যাদের এক্সট্রা পড়ার ইচ্ছা আছে এক্সট্রা পড়ে নিবা। এই যে এক্সট্রা যাদের একটু মনে করে যে না ভাই আমি পারবো, কারণ এখানে ভাই সবাই স্টুডেন্ট আছেন, ভালো খারাপ সবাই আছেন। অনেকেই চিন্তা করতেছেন ভাই এতগুলো কেমনে করবো, অনেকেই চিন্তা করছে ভাই এইগুলো কি ভাই, এগুলো তো সেদিনে করলাম, এগুলো কোনো ব্যাপার না, আরো দেন। তাদের জন্য এই যে এক্সট্রা প্রশ্ন দেখেন, এক্সট্রা 1 নম্বর প্রশ্নের মধ্যে থাকবে হলো এই যে 12 নম্বর অধ্যায় থেকে এই যে অগ্রগামী তরঙ্গের সমীকরণ, এটা পড়বা। অগ্রগামী তরঙ্গের সমীকরণ তোমরা একটু বেশি করে পড়বো, যারা একটু ভালো রেজাল্ট করবো, বুঝছো? যারা একটু A+ তুলবে, A+ এর মতো মার্ক তুলবে, তারা একটু বেশি করে পড়বা। আর যারা পাস করবে তারা এই যে উপরে এগুলো পড়লেই হবে, হয়ে যাবে, সমস্যা নেই, তোমরা কমন পাবা। আর 2 নম্বর আরেকটা আছে, সেটা হলো তোমার ওই যে সমুদ্রের গভীরতা। সমুদ্রের গভীরতা নির্ণয়, সমুদ্রের গভীরতা, সমুদ্রের গভীরতা শেষ। এই 2টা প্রশ্ন এক্সট্রা দিলাম, ঠিক আছে? বেশি দিনে কিন্তু তোমরা যারা একটু কম পারো, এই 2 দিনের মধ্যে যদি একটু এগুলো প্র্যাকটিস করো ভাই, রচনাগুলোতে কি আছে, টিচার তোমাদেরকে সুন্দর করে বুঝাই দিল, তোমরা 1বার 2বার করে খালি প্র্যাকটিস করলা, তাহলেই তো হয়ে যাচ্ছে। 10টা রচনামূলক তুমি এখান থেকে বেছে বেছে করবা, ঠিক আছে? তোমার মতো করে বেছে বেছে তুমি এখানে পড়া শুরু করলা। আমি এখানে দিয়েছি কয়টা, আমি তো এখানে দিলাম হচ্ছে মোট 12টা, তাই না? তাহলে তোমরা হচ্ছে এই যে 10টা রচনামূলক যদি কেউ পড়তে পারো, যাদের পড়াশোনা হয়নি, খুব কম পড়াশোনা করছো, তারা যদি মনে করো যে এখান থেকে শুরু করে এই 10টা রচনামূলকও পড়ো, তাও কিন্তু মোটামুটি 4টা কমন পাবা, অ্যাটলিস্ট 4টা কমন পাবা। যদি বোর্ড খুব হার্ড করে তাহলে 4টা কমন পাবা, আর যদি বোর্ড হার্ড না করে 5টার মধ্যে 5টাই কমন পাবা, ঠিক আছে? তবে তোমরা যারা একটু এখন স্মার্ট মানে চিন্তা ভাবনা করতেছো, তারা যেটা করতে পারো, তোমরা 2টা ওয়েতে আগাতে পারো। একটা হচ্ছে সামন দিক থেকে আগাতে পারো, আর একটা হচ্ছে পিছন দিক থেকে আগাতে পারো। এখন তোমরা কি করবা, মানে পিছনের দিকে দেখো, পিছনের দিকে দেখো প্রথমে আছে সমুদ্রের গভীরতা। এখন তোমরা আমার ক্লাস শেষে কি করতে পারো, তোমরা আমার ক্লাস শেষে তোমার সমুদ্রের গভীরতাটা ক্লাস দেখে এটা শিখে নিতে পারো, রাইট? এটা কয় নাম্বার অধ্যায়? এটা হচ্ছে আমাদের তোমার 13 নম্বর অধ্যায়, এটা হচ্ছে 12 নম্বর অধ্যায়, রাইট? সমুদ্রের গভীরতা শিখে নিলা। তারপরে তুমি কি করলা, একেবারে 14 অধ্যায় থেকে শুরু করতে পারো, যে পিভি ইকুয়াল এনআরটি, এটা তুমি সবার আগে শেষ করলে, কারণ এটা খুবই ইজি প্রমাণ, খুবই ইজি প্রমাণ, পিভি ইকুয়াল এনআরটি। তারপরে তুমি 13 অধ্যায় করলে, তারপরে 12 অধ্যায় করলে, তারপরে কি করলে, এভাবে আগাচ্ছ, মানে তুমি লাস্ট থেকে যাচ্ছ। লাস্ট থেকে গেলে সুবিধা হচ্ছে কি, তোমার লাস্টের প্রশ্নগুলো তুমি কখনো পড়ো নাই, যারা আর কি পড়াশোনা রেগুলার একটু করো বাট লাস্টের অধ্যায়গুলো হয়নি, তাদের জন্য বলতেছি। যারা এই লাস্টের অধ্যায়গুলো একটু পড়াশোনা করো নাই, কিন্তু এখন যখন তুমি লাস্ট থেকে শুরু করতেছো, পরীক্ষার হলে যদি কঠিন প্রশ্নও দেয়, তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? সো আমার এই যে মোট হচ্ছে কয়টা, 14টা রচনামূলক দিলাম। এখান থেকে আশা করি 7টার মধ্যে 7টাই কমন থাকবে, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। আর 5টা তো এমনিতে অলরেডি তোমরা এখান থেকে কমন পাবাই, ঠিক আছে? এখন আমি আশা করতেছি এখান থেকে 7টার মধ্যে 7টাই থাকবে, ঠিক আছে? এখন বাকিটা আল্লাহ ভরসা। সো সবাই নোট করা শেষ হয়ে একটু ডান লেখেন, নোট করা শেষ হলে একটু ডান লেখেন। আমি আবার স্পষ্টভাবে বলতেছি, আপনারা 2টা ওয়েতে আগাবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি একদম শেষের অধ্যায় থেকে শুরু করেন, এটাও আপনার ব্যক্তিগত ব্যাপার, অথবা আপনি প্রথম থেকে শুরু করতে পারেন। তো আমি মনে হয় যে বেটার করবো যে তোমরা যারা একটু পড়াশোনা করছো তারা শেষ থেকে শুরু করো, কারণ শেষে কখনো পড়াশোনা করো নাই, শেষের অধ্যায়গুলো থেকে শুরু করলে তাহলে দেখা যায় যে বইটা তাড়াতাড়ি হচ্ছে তোমাদের শেষ হবে আর কি।
এবং কঠিন প্রশ্নগুলো দ্রুত সলভ হয়ে যাবে। সবাই যদি বুঝতে পারে একটু, সবাই একটু ডান লেখো। ওই প্রশ্নটা তুমি বাদ দিলে মোট 13টা হয় কিন্তু, বুঝছো? ওটা রিস্ক একদম মুক্ত করার জন্য একটা তবে কিন্তু মোট 13টা প্রশ্ন এখানে, ঠিক আছে? একটু কষ্ট করো, জাস্ট একটু কষ্ট করো। 13টা প্রশ্ন বারবার খালি একটু লেখো। এই 13টা প্রশ্নের প্রত্যেকটা নোট আছে, ক্লাস শেষে নোটগুলো দিয়ে দিব, নোটগুলো দেখে পড়ে নিও, ঠিক আছে? একটু জাস্ট কষ্ট করো, ওকে? তাহলে মিশিয়ে দিলাম, হ্যাঁ? এবার চলো সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত তো ভাই দেখা যায় যে অনেক আছে, এখন এতগুলো লেখা কি সম্ভব হবে? তা আমি শর্ট করে দেবো, হ্যাঁ? আমি সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত গুলো শর্ট শর্ট করে লিখে দেবো, ঠিক আছে? অনেকগুলো আছে যেগুলো ইম্পর্টেন্ট শর্ট, সেগুলো করে আমি লিখে দিচ্ছি, কারণ সবগুলোতে লেখা সম্ভব হবে না। শর্ট শর্ট করে লিখে দেবো, বেশি দেবো না, অল্প অল্প করে দেবো। দেখো প্রথম অধ্যায়, দেখা যাচ্ছে তো নাকি? আমাকে না দেখা গেলেও চলবে। প্রথম অধ্যায়ে তোমরা নাম্বার 1 যেটা পড়বা, ভার্নিয়ার ধ্রুবক কি বা কাকে বলে, এটা একটা পড়বা। পরিমাপের একক কি, এগুলো প্রশ্ন আমার মুখস্থ হয়ে গেছে। পরিমাপের একক কি এবং মৌলিক একক কয়টি? মৌলিক একক কয়টি লেখো, এইটা প্রশ্ন। আর নর্মালি তেমন প্রশ্ন আসে না এই প্রশ্ন থেকে। এই দুটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আশা করি থাকার সম্ভাবনা আছে। যদি দেয় তাহলে ভার্নিয়ার ধ্রুবক দেয় প্রত্যেকবারে, যে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে। শেষ প্রথম অধ্যায়। এবার চলো দ্বিতীয় অধ্যায়। আমি এমনই সাজেশন দিই, দেখো দুইটা প্রশ্ন করে দিই। এবার চলো দ্বিতীয় অধ্যায়। তোমরা ভার্নিয়ার ধ্রুবক এটা বেশি পড়বা। এইটা যদি তোমার পরীক্ষায় কমন নাও পাও, চিন্তার কিছু নাই, ভাইবাতে এই প্রশ্নটা ধরবে তোমাদেরকে, দেখবা। তোমাদের ভাইবা দিবে না তো, এটা তো তোমাদের ফার্স্ট টাইম ভাইবা, তাই না? তো ভাইবাতে কিন্তু এই ভার্নিয়ার ধ্রুবক কি, ভার্নিয়ার ধ্রুবকের স্কেলের ঘর সংখ্যা কত, প্রধান স্কেলের সাথে ভার্নিয়ার ধ্রুবক মানে স্কেলের সম্পর্ক কি, এই প্রশ্নগুলো তুমি ভাইবাতে পাবা। 2 নাম্বার অধ্যায় থেকে যে প্রশ্নটা আসে আর কি, সেটা হলো যে বেগের ত্রিভুজ সূত্রটি। বেগের ত্রিভুজ সূত্রটি লেখো, ঠিক আছে? বেগের ত্রিভুজ সূত্রটি কি লেখো, ওকে? এরপরে কি আসে ভাইয়া? এরপরে আসে হলো তোমার একক ভেক্টরের সংজ্ঞা দাও। একক ভেক্টরের সংজ্ঞা কি? যে ভেক্টর মানে 1 তাকে একক ভেক্টর বলে, সহজ সংজ্ঞা। এই মার্কারগুলো লিখতেছে না কেন? মার্কারগুলো একক ভেক্টরের সংজ্ঞা দাও, কি সহজ না? যে ভেক্টর মানে 1 তাকে একক ভেক্টর বলে। 3 নাম্বার আরেকটা সহজ প্রশ্ন দিই। সমান ভেক্টর ও শূন্য ভেক্টর কাকে বলে? কয় সালে আসছিল? আচ্ছা, এই প্রশ্নটা আসে দুইটি দিক রাশির লব্ধির মান কখন সর্বনিম্ন সর্বোচ্চ হয়? দুইটি দিক রাশির লব্ধির মান কখন সর্বোচ্চ ও কি হয় রে সর্বনিম্ন হয়? এই প্রশ্নটা একটু ভালোভাবে পড়বো, বুঝছো? এই প্রশ্নটা খুব ইজি প্রশ্ন কিন্তু এটা। দুটি দিক রাশির লব্ধির মান কখন সর্বোচ্চ হয় আর কখন শূন্য হয়? নিচে দেখা যায়, আর ক্যামেরাটাকে নিচে করে দিই। আর আমার লেখাগুলো তো দেখি খুব সুন্দর স্টাইলে চলতেছে রে, একদম লেখাগুলো একটু ছোট ছোট হয়ে যাচ্ছে না? তো মনে হয় দেখতে পাচ্ছ তো নাকি? দেখতে পাইলে হলো। আর একটু আলো কমাই দিতে আরো ভালো দিতে পারবা। দেখো এখন তাহলে কি লিখছি? দুটি দিক রাশির লব্ধির মান কখন সর্বোচ্চ সর্বনিম্ন হয়। তারপরে কি আছে ভাইয়া? তারপরে আর কিছু পড়ার দরকার নেই এখান থেকে। এবার চলে যাবো আমরা তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত শর্ট প্রশ্ন দিয়ে দিচ্ছি আমি। তাৎক্ষণিক বেগ কাকে বলে? দ্রুতীয় বেগ কাকে বলে? তারপরে কি লিখছে? ত্বরণ কাকে বলে? মন্দন কাকে বলে? গতি সমীকরণগুলো লেখো, ওকে?
সো এবার আমরা যাবো হলো 3 অধ্যায়। নিচে তো দেখা যাবে না, আমি উপরে লিখে দিচ্ছি, এটা অধ্যায়ের নাম চেঞ্জ করলাম। এখন 3 অধ্যায়। সো প্রথম যে প্রশ্নটা আমি লিখবো সেটা হচ্ছে গতির সমীকরণগুলো লেখো। গতির সমীকরণগুলো লেখো। সুন্দর করে লিখে দিই, গতির সমীকরণ গুলো কি লেখো, এই প্রশ্নটা। 2 নাম্বার, তাৎক্ষণিক বেগ কাকে বলে? তাৎক্ষণিক কাকে বলে? 3 নাম্বার, দ্রুতি ও বেগ বলতে কি বোঝায়? মাত্রা ও একক লেখো। 4 নাম্বার আরেকটা দেবো, শুধু না দিলেও হয়, ত্বরণ ও মন্দন কি বা কাকে বলে? শেষ, মাত্রা ও একক লেখো। অধ্যায় নাম্বার 4। ঠিক আছে, নাম্বার 1 প্রশ্ন, প্রাসের গতিপথ কি? এই প্রশ্নটা থাকে, বাট তোমার যদি প্রাসটা পড়ো তাহলে তো এটা না পড়লেও হয়, কারণ ওর ভেতরেই প্রাসের গতিপথ বিদ্যমান। বুঝো নাই? দেখি কি কি আছে। কৌণিক বেগের মাত্রা লেখো, তারপরে কি আছে, কেন্দ্রমুখী বল কাকে বলে, কৌণিক বেগ কাকে বলে। প্রথমে যেটা বেশি আসে সেটা হলো যে এই কৌণিক বেগের মাত্রাটাই বেশি আসে। কৌণিক বেগের কি রে? মাত্রা। কৌণিক বেগের কি আসে? মাত্রা। সমীকরণটি কি করো? দেখো, এটা একটা প্রশ্ন। 2 নাম্বার, চলো, কৌণিক বেগ এই কৌণিক বেগ কাকে বলে? হ্যাঁ, এই প্রশ্নটা পড়বা। এবার দেখো আরো 2টা প্রশ্ন আছে, আমি দিলাম না, কারণ আছে, কারণ রচনামূলকে অলরেডি ওই 2টা প্রশ্ন, মানে রচনামূলকে ওই 2টা প্রশ্নের উত্তর কি দেওয়া আছে। কি কি প্রশ্ন বলো তো? একটা হচ্ছে তোমার প্রাসের গতিপথ কি, আর একটা হচ্ছে কেন্দ্রমুখী বল কি। তো প্রাসের সময় মানে তুমি যদি রচনামূলকটা পড়ো অটোমেটিকলি ওটা হয়ে যাচ্ছে, সো ওটা আলাদা করে লিখে দিলাম না। যেমন ওই যে সামান্তরিকের ক্ষেত্রে সেম প্রশ্ন কিন্তু করতে পারে, যে সামান্তরিকের ক্ষেত্রফলের সামান্তরিকের যে সূত্রটি সেটা লেখো। তো সামান্তরিকে যখন তুমি রচনা পড়বো তখন তো আলাদা করে সংক্ষিপ্ত মুখস্থ করতে হবে না, তাই দিলাম না। 5ম অধ্যায়ে চলো, বল ও ঘর্ষণ। বলের একক নিউটন ও ডাইন। এই ডাইন মানে ডাইনি না কিন্তু, বুঝছো? আগে আমি না এই ডাইনকে ডাইনি বলতাম, ডাইনি। ঠিক আছে, তাহলে নিউটন, বলের একক নিউটন ও ডাইনির মাঝে সম্পর্ক। যেমন প্রশ্ন আসতে পারে এরকম যে এরকম প্রশ্ন আসতে পারে, যেমন আমি বুঝে বলি, আমার কালকে পরীক্ষা হলে গিয়ে বলবো যে কি ভাই এটা তো কমন আসে নাই। হ্যাঁ, এটা তো কমন আসে নাই, কি যে কব। 1 নিউটন ইজ ইকুয়াল কত ডাইন, এই যে প্রশ্নটা এমন আসতে পারে। আচ্ছা, তারপরে 10 নিউটন বল এর অর্থ কি? 10 নিউটন বল এর অর্থ কি, এটা পড়বা। তারপরে কি পড়বো ভাইয়া? তারপরে তোমরা পড়বা হচ্ছে বলের মাত্রা সমীকরণ লেখো। বলের মাত্রা সমীকরণ
এখানে আরো অনেকগুলো প্রশ্ন আসে এই অধ্যায় থেকে, বেশ ভালোই প্রশ্ন আসে দেখতেছি। যেমন 1 নিউটন বল কাকে বলে? জড়তা বলতে কি বোঝায় এটা তোমরা জানো, আর লিখে দিব না। 6 অধ্যায় চলো। অধ্যায় নাম্বার কত? 6। তাহলে 6 অধ্যায়ের প্রথম প্রশ্নটা দেখো। নাম্বার 1 প্রশ্ন হচ্ছে মহাকর্ষীয় ও ধ্রুবক জি এর মান 6.673 into 10 inverse 11 নিউটন পার মিটার স্কয়ার কেজি পার এত বলতে কি বোঝায়? এই প্রশ্নটা পড়বা। 2 নাম্বার জি এর মান কত সেটা দেখলাই এখানে। এই প্রশ্নটা একটা আসে, কোন বস্তুর ওজন পৃথিবীতে কোথায় সবচেয়ে বেশি, এটা প্রশ্ন আসে। কোন বস্তুর ওজন পৃথিবীর কোথায় বেশি ও কম হয়, এটা মনে রাখবে। হ্যাঁ, যে পৃথিবীর কোন জায়গায় ওজন কি হয় সবচেয়ে বেশি হয় আর কোন জায়গায় ওজন সবচেয়ে কম হয়। এটা কত অধ্যায়? এটা হচ্ছে আমাদের 6 অধ্যায়। এবার চলো আমরা 7 অধ্যায়ে যাব। তোমরা লাইভ থেকে স্টুডেন্ট কিন্তু কমে যাচ্ছ। সো লাইভ থেকে স্টুডেন্ট কমে যাওয়ার কারণ কি? এগুলো কি দেবো না? তো তোমার বাসায় পড়ে নিবে এগুলো? হ্যাঁ বলো। লাইভে বাকি স্টুডেন্ট গুলো গেল কই? হ্যাঁ, লাইভে বাকি স্টুডেন্ট গুলো গেল কই বলেন? আচ্ছা, তাহলে সপ্তম অধ্যায় আছে হলো সেকেন্ড দোলক কাকে বলে? সেকেন্ড সরল দোলক কাকে বলে? সরল দোলকের গতির সংজ্ঞা দেখো। এর পরের 7 অধ্যায় যারা নোট করতে থাকবে কাইন্ডলি আমাকে নোটটা কিন্তু দিও। হ্যাঁ, সপ্তম অধ্যায় সরল দোলক কি বা কাকে বলে? দুই নম্বর প্রশ্ন আছে হলো তোমার এরকম, সেকেন্ড দোলকের সংজ্ঞা। সেকেন্ড দোলক কি? আর কিছু কি দেওয়ার দরকার আছে? সরল দোলকের সমীকরণ টি লেখো। ওকে, কত অধ্যায় থেকে দিলাম? 7 অধ্যায় থেকে দিলাম। অষ্টম অধ্যায় তো লিখতে একটা হাত ব্যথা করতেছে রে। কাজ ক্ষমতা শক্তি। কাজ ক্ষমতা শক্তি থেকে এই প্রশ্নটা একটু বেশি আসে। ধরো যে সাপোজ এরকম প্রশ্ন আসবে কালকে যে কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা 60% বলতে কি বোঝায়? বা 40% হতে পারে বা 50% হতে পারে।
বলতে কি বোঝায়, এই প্রশ্নটা 2 নম্বরে। অশ্বক্ষমতা বলতে কি বোঝায়? কি বোঝায় এইটা, ঠিক আছে। তাহলে এটা গেল কয় অধ্যায়? 8 অধ্যায়। এবার আসলে 9 অধ্যায়ের প্রশ্ন। যারা স্ট্রাকচারাল মেকানিক্স বই আছে তাদের এই প্রশ্নটা আসে যে পয়সনের অনুপাত কি? অনুপাত কি? পীড়ন কি? এগুলো সব স্ট্রাকচারাল মেকানিক্সের প্রশ্ন। যদি বা এটা ফিজিক্স বা স্ট্রাকচারাল মেকানিক্স যাদের বই আছে তারা এটা বুঝতেছো। হুকের সূত্র লেখো, এই 3টা পড়বা। আমি আর বেশি কিছু দেবো না অতি সংক্ষিপ্তের মধ্যে। আমি আর একটা অধ্যায় দেখি 10 অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কিছু আছে কিনা, কারণ এতগুলো অধ্যায় লিখতে আমার ভাই দিন যাবে, ঠিক আছে। এবং আমার অলরেডি হাত ব্যথা শুরু করে ফেলছে, ঠিক আছে। সো এই যে আপনারা শুধু এটা পড়বেন যে তরলের পৃষ্ঠটান, 10 অধ্যায় থেকে 1 নম্বর, তরলের পৃষ্ঠটান কি বা কাকে বলে? পৃষ্ঠ টান, টান কাকে বলে? ওকে, এটা 10 অধ্যায় থেকে পড়বেন। তরলের সান্দ্রতা কি? এটা পড়বেন। তরলের সান্দ্রতা, সান্দ্রতা কি? এটা পড়বেন। ওকে, এবার চলেন। আপনারা যত লাইফ থেকে কমে যাবেন আমার ক্লাস নেওয়ার ইচ্ছাও তত কমে যাবে, কিন্তু বলে দিলাম। যদি লাইভে স্টুডেন্ট বেশি থাকে আমি কিন্তু লাইভটা অনেক বেশিক্ষণ ধরে কিন্তু করাই, বাট স্টুডেন্ট যত কমে যাবে লাইভটা কিন্তু আমার করার ইচ্ছাও তত কমে যাবে, বলে দিলাম কিন্তু। সো তোমাদের এখন উপর ডিপেন্ড করতেছে। যারা যারা চলে যাচ্ছেন পরে কিন্তু রেকর্ড ক্লাস দেখতে যাচ্ছেন অনেকে হয়তোবা, পরে কিন্তু সেটাও পাবেন না, কারণ লাইভ শেষ হয়ে যাবে। চাপের মাত্রা সমীকরণটি লেখো। চাপের মাত্রা সমীকরণটি কি? লেখ, এটা পড়বা। এটা গেল 11 নম্বর। 12 নম্বর অধ্যায় কি আছে দেখি, কিছু দেওয়া যায় কিনা 12 নম্বর অধ্যায় থেকে। অগ্রগামী তরঙ্গের সূত্রটি লেখো, এটা পড়বা। যদি বা রচনামূলকে দিছি ওই অগ্রগামী তরঙ্গের সূত্রটি ওটা পড়ে নিবা। 13 অধ্যায় চলো। আমরা 13 অধ্যায় থেকে সংক্ষিপ্ত কি আছে দেখি। ও চমৎকার একটা অধ্যায়, এই যে প্রতিধ্বনি কি, তারপর তোমার শ্রবণোত্তর শব্দ কি, এই প্রশ্নগুলো কিন্তু আসে, ঠিক আছে। এই প্রশ্নটা আসে 13 অধ্যায় থেকে, ভালো প্রশ্ন আসে। দেখো এই যে 13 অধ্যায়ে দেখো তোমার প্রতিধ্বনি কি, তারপরে হচ্ছে তোমার শ্রবণোত্তর, কি লেখা আছে? শ্রবণোত্তর, এই শব্দ এগুলো কিন্তু আসে। হ্যাঁ, এগুলো ভালো করে পড়বা। শ্রবণোত্তর কি, তারপরে কি আছে দেখি। তারপরে তো আর অনেকগুলো এখানে আছে, যেমন শ্রবণোত্তর শব্দের দুটি উদাহরণ দেবো, এগুলো কিন্তু পড়বো, বুঝছো। আমি তো আর সব লিখে দিতে পারবো না এখানে। এখন মেইন যা দাগে দেওয়া সেটা তো সাজেশন বই দিয়েছিলাম অলরেডি, তোমরা তো সাজেশন বই অনেকে নেওয়াই নেই। এবার চলো আমরা 14 অধ্যায়ে যাচ্ছি। এই লাস্টের অধ্যায়গুলো থেকে কিন্তু ভালো প্রশ্ন আসবে, বুঝছো, কারণ ইদানিং সময় শেষের অধ্যায়গুলো থেকে একটু বেশি প্রশ্ন দেয়, বুঝছো। সেই জন্য একটু লাস্টের অধ্যায়গুলোকে একটু গুরুত্ব দিবা। যেমন এই 14 অধ্যায় থেকে এই যে পরম শূন্য তাপমাত্রা কি, এটা খুব ভালো আসতে। পরম শূন্য তাপমাত্রা কি? যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন কি শূন্য তাকে মূলত বলা হয় পরম শূন্য তাপমাত্রা, এটা মনে রাখবা। কি বলছে বলো তো? যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য সেই তাপমাত্রাকে মূলত বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এবার চলো যে আমরা পরের প্রশ্নে যাই। 15 অধ্যায়। 15 অধ্যায়ের
15 থেকে 100% তোমরা অতিসংক্ষিপ্ত কমন পাবা। সো আমি লিখে দিচ্ছি, অনেকগুলো এখানে কোডিং করতে অতিসংক্ষিপ্ত আছে কিন্তু, যেমন এই যে আপেক্ষিক আর্দ্রতা কি, আপেক্ষিক আর্দ্রতা কি এটা পড়বা। 2 নাম্বার পড়বা হচ্ছে তোমরা ডিউ পয়েন্ট বা শিশুরাঙ্ক কি, এগুলো থেকে প্রশ্ন 100% কমন পাবা। 15 থেকে কালকে কমন পাবা, অবশ্যই কমন পাবা। তারপরে দেখো সম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে, সম্পৃক্ত বাষ্পচাপ কি বা কাকে বলে। লাস্ট আরেকটা দেই, আচ্ছা লাস্ট আর না দেই, 3টে থাক, তাহলে বেশি বলতে পারবো না। সো এই হলো আমাদের অতি সংক্ষিপ্ত পার্ট, ঠিক আছে। তো সবাই বুঝলে একটু ডান লেখো। নীরব ভাই, পরমাণুর ওজন কত? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটার যে ওজন রয়েছে, প্রকৃত যে ভর রয়েছে, সেই তিনটাকে যোগ করবেন, যোগ করে যেটা হবে সেটাই পরমাণুর ভর। আমার এখন বসতে ইচ্ছা করতেছে, আমি এখন বসবো একটু, তারাও টুল নিয়ে আসি। লিখতে পারবো না, পা ব্যথা করতেছে। কয় ঘন্টা ধরে? 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, খালি বক বক করতেছি, খালি বক 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 বক, খালি বক বক করতেছি। আচ্ছা এখন তোরা বল যে তোরা এখানে দেখতেছিস অনেকেই হিসাব বিজ্ঞানের কথা বলতেছিস, তোরা এখানে পলিটেকনিকের স্টুডেন্ট হয়ে হিসাব বিজ্ঞানে তোদের কাজ কি? আমি তো বুঝলাম না এখানে। আরে তোরা কি ভালো হবি না কোনোদিনও? হ্যাঁ, তোরা কি কোনোদিনও ভালো হবি না? আচ্ছা তাই এখন কথা হচ্ছে যে তোমাদেরকে তো এই যে সাজেশনটা দিচ্ছি, কালকে যদি কমন আসে, তারপরে যদি চিন্তা ভাবনা করো যে সেকেন্ড সেমিস্টার ভর্তি হবা, এটা কিন্তু নিজের সাথে নিজেকে গাদ্দারি করা হবে, বলে দিলাম। কালকে যদি কমন পাও, মানে প্রথমে দৌড়িয়ে যাওয়া হলো বিকাশের দোকান, গিয়ে হচ্ছে সুন্দর করে আমার নাম্বারটা, এই যে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এখানে, এই নাম্বারে বিকাশ আছে, এই নাম্বার কই গেল নাম্বারটা, এই যে এই যে এখানে, হ্যাঁ এই নাম্বারে কি করবা, এই নাম্বারে হচ্ছে তোমরা বিকাশ সুন্দর করে সেন্ড মানি করবা, বিকাশ নগদ রকে যা পারো, ঠিক আছে। ওইটা তোমাদের পক্ষ থেকে আমার মিষ্টি খাওয়ার টাকা। আমি 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 কিন্তু চাইলে তোদের কাছে 10 লাখ টাকা মিষ্টি খাওয়ার টাকা দাবি করতেই পারি, কারণ ওই যে টিচারের মূল্য কখনো কি করা যায় না, শোধ করা যায় না, তাই না? 10 লাখ টাকা তো দাবি করবো না। তোরা এখানে কয়জন আছিস? তোরা এখানে 1000 জন আছিস না? 1000 তো না, আরো বেশি আছে। ইউটিউব থেকে দেখতেছে কয়জন দেখি? বাপরে বাপ, ইউটিউব থেকে দেখতেছে প্রায় 775 জন, আর তোরা ফেসবুক থেকে দেখতেছিস প্রায় কত, 900 জন আর কি। তো 700 আর 900 কত হয়? মানে 800 আর 900, এক কথায় বলতে গেলে 1700 স্টুডেন্ট। 1700 স্টুডেন্ট যদি সবাই আমরা 10 টাকা করে দেয়, এখন যদি আমি সবাইকে বলি যে তোরা আমাকে 10 টাকা করে সেন্ড মানি করবি সবাই এখন, তাহলে 1700 ইন্টু 10 কত হয়? 17,000 টাকা হয়ে যায়। কিন্তু তাও দিতে পারিস তোরা, এটা করা যায়, কিন্তু 17,000 টাকা দিয়ে মিষ্টি আমার মোটামুটি ভালো খাওয়া হয়ে যাবে। আগের বার এই ঘটনা ঘটছিল যে যারা পরীক্ষায়, ওদেরকে আমি বলছিলাম আগের বার যে তোমাদের যদি পরীক্ষা ভালো হয়, তোমরা সবাই আমাকে 1 টাকা করে পাঠিয়ে দিও, ঠিক আছে। তো ওদের পরীক্ষা আগের বার ভালো হয়েছিল, আগেও তো তোমরা ছিল না, সেকেন্ড সেমিস্টার এগুলো ছিল, সেকেন্ড সেমিস্টার ওদের ম্যাথ 2 নিয়েছিলাম, তো ওরা সবাই 1 টাকা করে পাঠিয়ে দিচ্ছিল। তোমরা পাঠিয়ে দিতে পারো কালকে, ঠিক আছে, পাঠিয়ে দিও 1 টাকা করে। এখন অবশ্য অনেকে পাঠায়, মাঝে মধ্যে দেখি যে 1 টাকা করে পাঠাচ্ছে, কারণ আগের ভিডিওগুলো রেকর্ড ছিল, তো ওই রেকর্ডগুলো দেখে পাঠাই দেয় টাকা। ভাই নাম্বার দেন, নাম্বার এই যে দেওয়া আছে স্ক্রিনে বাবা, তোমাদের মতো ভাই ধনী ব্যক্তি, আমাদের এই গরিব মানুষের নাম্বার, এই যে গরিব মানুষের নাম্বারটা এই যে দেখো দেওয়া আছে। ভাই কমন আসলে অবশ্যই মিষ্টি খাওয়ার জন্য টাকা পাঠাবো। গুড গুড। $10 সেন্ড মানি করা যায় না বাবা। তুমি 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 তো বড় লোক মানুষ বাবা, তোমার জন্য 10 টাকা কি মানায় বলো? তুমি একেবারে ট্রান্সফার করো না 1 লাখ টাকা, ব্যাংক নাম্বার প্রয়োজন পড়লে দিতেছি, সমস্যা নেই। তোমার তো সবাই কোটিপতিরই, খালি আমি নিজে গরিব। দেখছো আমাকে একজন না মেসেজ পাঠাইছে,
মানে আমি না নাম্বার দিলে না, নাম্বারের মধ্যে আমাকে আমার উল্টাপাল্টা মেসেজ আসে। উল্টাপাল্টা কি মেসেজ দেখো, যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফি এত টাকা, ইউ হ্যাভ রিসিভ এত টাকা। মানে কি কই, তোরাও কি এগুলো ফোরবাজি করিস নাকি? দেখ একজন 1 টাকা পাঠাইলো আমাকে, লাস্ট নাম্বার 380, কে যে পাঠাইছে আল্লাহ জানে, কোন আল্লাহর বান্দা। বা 10 টাকাও পাঠানো শুরু করছে অলরেডি। বাহ, কিরে তোরা তো সত্যি সত্যি টাকা পাঠানো শুরু করছিস। 610 থেকে টাকা পাঠাইছে, 090 থেকে টাকা পাঠাইছে, কেউ 1 টাকা, কেউ 10 টাকা। বাহ, আচ্ছা নাম্বার গুলো বলতেছি। লাস্টে হচ্ছে 407, তারপরে হচ্ছে 556 থেকে পাঠাইলো টাকা, তারপরে হচ্ছে 620 থেকে পাঠাইলো, আবার 610 থেকেও পাঠাইছে টাকা, তারপরে লাস্ট নাম্বার হচ্ছে 090 পাঠাইছে, তারপরে 380 টাকা পাঠাইছে 1 টাকা, খুব ভালো। 10 টাকা পাঠাইছে কত, 523 লাস্ট নাম্বার, আবার 10 টাকা পাঠাইছে 385, এটা মনে হয় না। 5 টাকা পাঠাইছে একজন মহৎ ব্যক্তি, হ্যাঁ। 440, 2 টাকা পাঠাইছে লাস্ট নাম্বার 97, 1 টাকা পাঠাইছে 07। হয়েছে ভাই, হয়েছে, থাক। তোরা তাহলে আস্তে আস্তে টাকা পাঠা, আমি হিসাব করে জানাবো কালকে যে কয় টাকা হলো, ঠিক আছে? সত্যি সত্যি হিসাব করবো, নে যা, সত্যি সত্যি হিসাব করবো। তোরা কয় টাকা পাঠাইলে আমি কালকে হিসাব করবো, নে তোরা পাঠাই। যদি কালকে কমন পাইস, কালকে কমন পাওয়ার পর বাসায় যাবি, বাসায় গিয়ে যদি কমন পাইস, তাহলে কমন না পেলে তো দেওয়ার দরকার নেই, প্রয়োজন নেই, অবশ্যই কমন পাবি। কমন পাওয়ার পর অবশ্যই পাঠাই দিবি, আমি তারপর তোদেরকে হিসাব করে জানাবো। যেহেতু সামনে আমাদের ইংলিশ ক্লাস আছে, বেসিক ইলেকট্রিসিটি ক্লাস আছে, অনেকগুলো এখনো ক্লাস বাকি আছে। সো ইংলিশ ক্লাস হবে, ওইটা তো জানো কয় তারিখ বলো তো? 22 তারিখে কিন্তু কেউ ইংলিশ ক্লাসটা মিস করবে না। ও হ্যাঁ, আরেকটা কথা তোমাদের কাছে জানার ছিল, সেটা হলো যে তোমাদের কেমিস্ট্রি তো কাদর নাই, বেসিক ইলেকট্রিসিটি পরীক্ষা কয় তারিখে সেটা একটু জানিয়ে দাও আমাকে। যারা যারা আসো, বেসিক ইলেকট্রিসিটি পরীক্ষা কার কার মানে মানে কয় তারিখ আছে সেটা একটু জানাই দাও, জাস্ট কমেন্ট করে। না না, 2 টাকা দিলেও কোনো ক্ষতি হবে না, তোমার যত ইচ্ছে তুমি তত টাকা দিও। ওকে, জাস্ট ফান। এবার আসো আমরা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নে যাবো। হ্যাঁ, আমরা সংক্ষিপ্ত এবার লাস্ট অধ্যায় থেকে যাবো, ঠিক আছে? একদম শেষের অধ্যায় থেকে সংক্ষিপ্ত গুলো লেখা শুরু করব। তো সংক্ষিপ্তের প্রথমে 15 অধ্যায় থেকে আমরা লিখবো একটু সংক্ষিপ্ত। ড্রাই বাল্ব টেম্পারেচার ও হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচারের মাঝে পার্থক্য লেখো। বর্ষাকালে অপেক্ষা শীতকালে ভিজে কাপড় কেন দ্রুত শুকায় আলোচনা করো। আমার লিখতে ইচ্ছা করতেছে না, তাও তোমাদের কারণে এই যে কষ্ট করে লিখতেছি আমি, কষ্ট করে লেখা লাগতেছে আমাকে। দেখো ফিজিক্স 1, ফিজিক্স কি 1 না 2, সরি, আচ্ছা ফিজিক্স 1 সংক্ষিপ্ত 1 নম্বর। দেখো বর্ষাকালে কি বলো তো, কাপড় তাড়াতাড়ি শুকায় না, শীতকালে তাড়াতাড়ি কাপড় শুকায়? বলো। কিরে মোবাইল আটকে গেছে কেন, ইন্টারনেট নাই কেন? কিরে তোরা তো আমার হ্যাক করে ফেলছিস নাকি ফোনটা? আরে ভাই দেওয়া লাগবে না, টাকা হয়েছে, থাক, থাম, আর দিতে হবে না টাকা, অনেক টাকা দিছি, বাপরে বাপ। থাম, আর দিতে হবে না, থাম। সবাই দিকে 1 টাকা করে পাঠাচ্ছে, চিন্তা করা যায়? তোর গরিব কোথাকার। থাম, ওই স্যার টাকা পাঠাইস না, আমার এই যে ইন্টারনেট কাজ করতেছে না, আমি দেখতে পাচ্ছি না কিছু, তোরা একটু থাম। কই গেল আমার ক্লাস? হে, আমার ক্লাস গেল কই? মোবাইল টোবাইল হ্যাকট্যাক হয়ে গেল নাকি আল্লাহ জানে। ক্লাস গেল কই? পাইছি ক্লাস, নাও দেখো যেটা বলতেছিলাম। বর্ষাকালে অপেক্ষা শীতকালে, বর্ষাকাল অপেক্ষা শীতকালে কাপড় কেন তাড়াতাড়ি শুকায়? এটা নিয়ে না একটা মজার কাহিনী আছে। দেখো আগে ছোটবেলায় আমি চিন্তা করতাম, সত্যি কথা, দেখো বিজ্ঞান তো পড়ার আগে আমরা চিন্তা করলাম, অনেক বিষয় চিন্তা করি না, তোমরা হয়তো কখনো না কখনো চিন্তা করছিলা, আমিও চিন্তা করছিলাম যে শীতকালে তো ঠান্ডা বেশি, রোদ তো দেখাই পাওয়া যায়, মানে রোদে দেখাই পাওয়া যায় না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে শীতকালে কাপড় এত দ্রুত শুকায় এবং দেখবে যে কাপড় দিয়ে ভাব উড়ায়, গরম ভাব উড়ায়। এটা না আমি চিন্তা করতাম যে এটা কেমন কথা।
আবার দেখবে যে গরমকালে, গ্রীষ্মকালে, গরমকালে ঠাডা গরমের মধ্যে তুমি কাপড় নাড়ি দাও একটা রুমের মধ্যে, মনে করো যেখানে নাড়ি দাও না কেন, কাপড় শুকায় না। শীতকালে তুমি যদি রুমের মধ্যেও কাপড় নাড়ি দাও তাও কাপড়টা শুকাবে, বাইরে দাও রুমের মধ্যে দাও, কিন্তু গরমকালে ওটার কোনো চান্সে নাই। ঠিক আছে, সেইটা তোমরা একটু পড়িও। আর একটা প্রশ্ন আছে কি, এই যে ডাই বাল্ব টেম্পারেচার ও হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচারের মাঝে কি পার্থক্য লেখো, এই একটা প্রশ্ন আছে, এটা 15 অধ্যায় থেকে দিচ্ছি। হ্যাঁ, একটা হচ্ছে কি ডাই বাল্ব, আর একটা হচ্ছে ও টেম্পারেচার। ডাই বাল্ব আর একটা কি টেম্পারেচার বাল্ব, এই দুটোর মাঝে পার্থক্যটা একটু তোমার লিখিও। হ্যাঁ, পার্থক্যটা একটু পড়িও তোমরা সবাই। বাল্ব, এই দুটো প্রশ্নের শুধু পার্থক্য। 15 অধ্যায়, না অধ্যায়গুলোর নাম লিখে দিই, 15 অধ্যায় 15 অধ্যায়। এবার আসো 3 নাম্বার। যারা নোট করতেছো নোটটা কিন্তু দিও। হ্যাঁ, এখানে আদর্শ গ্যাস বলতে কি বোঝায়, এখানে আছে বলে শুধু বিবৃতি করো, চার্লসের সূত্রটি বিবৃতি করো। এসটিপি বলতে কি বোঝায়, আচ্ছা এটা পড়িও, যদিও বা অতটা ইম্পর্টেন্ট না, লাস্ট হতে তো একটু পড়িও। আদর্শ গ্যাস বলতে কি বোঝায়, বলতে কি বোঝায় বা কি বোঝায় বোঝো তুমি আর কি। হ্যাঁ, কি বোঝায়, ওকে আমি এটা লিখলাম 4 নাম্বার। এখান থেকে যদি কখনো ম্যাথ দেয়নি, এগুলো যেগুলো ম্যাথ আছে না, এই ম্যাথগুলো কিন্তু মূলত এইচএসসি তে যারা আছে, এইচএসসি তে তাদের কিন্তু এই ম্যাথগুলো আসে। এখানে বোর্ডে লেখা আছে, যেমন সিলেট বোর্ডে আসছিল, চুয়েট পরীক্ষাতেও আসছিল এই সকল ম্যাথ। তো এই সকল ম্যাথ তো আমাদের দেয় না, হুট করে দিয়ে দিতেও পারে ভাই, দিয়ে দিলে তুমি দিবে না, ওটা দিয়ে দিলে তোমার কপাল খারাপ। 14 থেকে আমরা কোনো ম্যাথ দেবো না, ঠিক আছে, আমরা কোনো কি দেবো না, ম্যাথ দেবো না। আমরা হচ্ছে এরপরে যাবো হলো 13 অধ্যায়। 13 অধ্যায়ে, ও হ্যাঁ, খুবই ভালো একটা অধ্যায় 13 অধ্যায়। এই যে 13 অধ্যায়ে কি প্রশ্ন আছে দেখো, লিখতে তো ইচ্ছা করতেছে না রে। দেখাও যে এই যে প্রতিধ্বনি সৃষ্টির জন্য শব্দের উৎস, প্রতিধ্বনি কি শোনার জন্য, আরে মানুষ এতবার ফোন দেয় কেন, মানুষ কি পাগল নাকি রে ভাই, ক্লাস নিচ্ছি ফোন দিচ্ছে। প্রতিধ্বনি সৃষ্টির জন্য শব্দের উৎস, প্রতিধ্বনি কি লিখতেছি, শব্দের উৎস ও কি প্রতিবন্ধকের দূরত্ব, প্রতিবন্ধকের দূরত্ব 16.16 মিটার কি হতে হবে। 5 নাম্বার, বায়ুতে শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব, প্রতিধ্বনির সাহায্যে কিভাবে শব্দের গভীরতা নির্ণয় করা যায়। শব্দের বেগের উপর চাপের প্রভাব, শব্দের বেগের উপর চাপ, তাপ। আচ্ছা এইখানে দেখো তো, দেখো শব্দের বেগের উপর, এই প্রশ্নটা সবাই একটু পড়িও। তাপ, চাপ, আর একটা আছে বায়ু, বায়ুর কি প্রভাব, পড়িও এটা। হ্যাঁ, একসাথে এখানে লিখে দিচ্ছি 3টা প্রশ্ন, ঠিক আছে। বায়ু, চাপ, এই 3টার মধ্যে একটা অবশ্যই থাকবে, পরীক্ষার মধ্যে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। 13 অধ্যায় থেকে আর কোনো প্রশ্ন নাই, 14 অধ্যায় 12 অধ্যায়ে যাবো আমরা। ও হ্যাঁ সরি, 13 অধ্যায় থেকে দেখি ম্যাথ প্রশ্ন আসে মাঝে মধ্যে, 2022 সালে রেফার পরীক্ষা আসছিল এই ম্যাথটা, সেই ম্যাথটা একটু লিখে দিচ্ছি। দেখো, কত তাপমাত্রায় বাতাস
বাতাসে শব্দের বেগ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগের কয় গুণ হবে? বেগের 3 গুণ হবে। কত তাপমাত্রায়? বাতাসের শব্দের বেগ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগের 3 গুণ হবে। আমি এই প্রশ্নটার উত্তরটা একটু দেখাই দিচ্ছি যাতে করে বাসায় আপনারা খুঁজতে পারেন নিজেরাই। দেখেন, এই যে দেখেন, দেখছেন? দেখেন উত্তরটা একটু দেখে নেন, বাসায় একটু নিজেরাই চেষ্টা করেন। নিচে আরো প্রশ্ন আছে, চাইলে এগুলো সলভ করতে পারেন। এরকম টাইপের আরো এই যে নিচে প্রশ্ন আছে, আপনার স্ক্রিনশট নিয়ে সলভ করেন বাসায়। আচ্ছা, এরপরেরটাতে যাই আমরা। হ্যাঁ, এরপরে যে অধ্যায়, আচ্ছা এই অধ্যায়ের নাম বলবো। এটা হচ্ছে তো তোমাদের কত অধ্যায়? এটা তো হচ্ছে তোমাদের 14 অধ্যায়, এটা হচ্ছে তোমার 13 অধ্যায়, এটাও 13 অধ্যায়, এইটাও কিন্তু আমাদের 13 অধ্যায়। 13 অধ্যায়ের প্রশ্ন এগুলো, ঠিক আছে? আচ্ছা, নেটটা কি স্লো হচ্ছে নাকি দেখো তো, নেট কি স্লো হচ্ছে নাকি আমার ইন্টারনেট সমস্যা? হুট করে কেন জানি আমার ইন্টারনেট সমস্যাটা হচ্ছে, কারণ হচ্ছে অনেক বেশি তোমরা বিকাশের ট্রানজেকশন করতেছো, বুঝছো? যদি 1000 ট্রানজেকশন একসাথে হয় তাহলে বিকাশ তো আমার উড়ে যাবে রে। তোরা তো দেখতেছি এক এক করে ট্রানজেকশন করতে আসিস, একটু থাম, তোরা সবাই থাম। পরে আবার বিকাশ থেকে বলুক যে ভাই দেখছো অলরেডি 51টা অলরেডি এখন পর্যন্ত তোমরা প্রায় 100 জনের মতো ট্রানজেকশন করে ফেলছো বিকাশে, আমার 1 টাকা 2 টাকা দিয়ে ভরাই ফেলছো, যার কারণে আমার নেটটা এখন অনেক হয়ে গেছে স্লো, মানে নেটটা এখন তাল পাচ্ছে না, ঠিক আছে? সবাই একটু থামো, তোমরা ক্লাস শেষে যত ইচ্ছে তত টাকা পাঠিও, কোনো সমস্যা নেই। ভাইয়া এগুলো বইয়ে নাই কেন? বইয়ে নাই, বই আছে তো, প্রত্যেকের বই আছে। বইয়ে না থাকলে তোমরা হচ্ছে আছে না, অধ্যায় আছে না, অধ্যায়ের ভেতরে গিয়ে দেখবা, অধ্যায়ের কি ভেতরে গিয়ে দেখবে, ঠিক আছে? দেখো তো ক্লাস কি দেখা যাচ্ছে সুন্দরভাবে? আমি না বুঝতেছি না নেট আছে কিনা, দেখো ভালো করে। ফেসবুকে কেন জানি আমি ঘোলা ঘোলা দেখতে পাচ্ছি, যার কারণে মনে হচ্ছে যে নেট স্লো কিনা। দেখেন তো, আমি ইউটিউবে দেখি, ইউটিউবে যারা দেখতেছেন, ইউটিউবের পাবলিকরা, ওয়াও ইউটিউবে তো অনেক সুন্দর দেখাচ্ছে, ইউটিউবে অনেক সুন্দর দেখাচ্ছে। আমি ক্লাস কন্টিনিউ করি। হ্যাঁ, সো যারা যদি ফেসবুকে সমস্যা হয় তাহলে ইউটিউবে চলে আসিও, ইউটিউবে অনেক সুন্দর দেখাচ্ছে লাইভটা। তো আমরা হচ্ছে এবার 12 অধ্যায়ে যাব। 12 অধ্যায় থেকে মনে করো যে চোখ বন্ধ করে এবার একটা প্রশ্ন দেবো, এই প্রশ্ন কালকে চোখ বন্ধ করে ইনশাল্লাহ কমেন্ট পাবা। কি প্রশ্ন ভাইয়া? এই যে দেখো 7 নাম্বার 12 অধ্যায় থেকে প্রশ্ন, অনুপ্রস্থ ও অনুদৈর্ঘ্য, এটা কালকে চোখ বন্ধ করে ইনশাল্লাহ কমেন্ট পাবা। অনুদৈর্ঘ্য তরঙ্গ মাঝে পার্থক্য কত? ওকে, ক্লাসটা শেষ পর্যন্ত থাকবে। হ্যাঁ, শেষে কিছু কথা বলবো এবং তোমাদেরকে অনেকগুলো নোটের লিঙ্ক দেবো, সবাই ক্লাসটা শেষ পর্যন্ত থাকবে, ঠিক আছে? তোমরা যদি চলে যাও তাহলে কিন্তু আমি একা হয়ে যাবো, বুঝছো? অনেক কষ্ট পাবো, তো আমাকে সেটা কেউ একা যাবে না। সময় যেহেতু আছে, কত সময় নষ্ট করছো জীবনে, এখন একটু সময় দিতে পারবো না আমাকে, বলো? এবার যা চলো আমরা চলে যাব হচ্ছে আমাদের পরের একটা অধ্যায়, 11 অধ্যায়। এটাও কালকে চোখ বন্ধ করে পাবো, চোখ বন্ধ করে, এই যেগুলো রোজই চোখ বন্ধ করে এই প্রমাণটা করবা। নেক্সট, এখন আমরা ফার্স্টে যাবো, কারণ প্রথমের দিকে একটু আস্তে আস্তে যাওয়া লাগছে। এই প্রশ্নটা একটু করিও তো, একটা অঙ্ক দিচ্ছি আমি। এটা প্রশ্ন হচ্ছে তোমার সপ্তম তোমার হচ্ছে 11 অধ্যায়ের প্রশ্ন এটা। হ্যাঁ, আর এই প্রশ্নটা হচ্ছে তোমার 12 অধ্যায়ের প্রশ্ন, ঠিক আছে? আর এই যে পানির, দেখো পানির উচ্চতা এত, গভীরতা, পানির গভীরতা 100 মিটার, চাপ নির্ণয় করো, মানে চাপ কত? এই প্রশ্নটা একটু পড়িও সবাই, ইজি প্রশ্ন। হ্যাঁ, চাপের সূত্র কি? P = H/ρg, ওই সূত্র ব্যবহার করলে এটা ইজিলি তোমার পেয়ে যাবা। এবার আসো পরের অধ্যায়ে। পরের অধ্যায় আছে 10 অধ্যায়। 10 অধ্যায় থেকে কি আসে? 10 অধ্যায় থেকে এই প্রশ্নটা আছে যে সান্দ্রতা
এটাও চোখ বন্ধ করে কালকে ইনশাআল্লাহ কমন পাবো। সান্দ্রতা কি বা কাকে বলে, প্রয়োজনীয়তা কি, প্রয়োজনীয়তা, প্রয়োজনীয়তা কি, এটা হচ্ছে 10 অধ্যায়ের প্রশ্ন। ঠিক আছে, এরপরে আমরা যাব পরের প্রশ্নে, 9 অধ্যায়। যারা ফেসবুক থেকে দেখতে একটু সমস্যা ফিল করতেছেন, একটু কাইন্ডলি আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে আমাদের কোথায় আসবেন বলেন তো, আমাদের সরাসরি এখন আপনারা ইউটিউবে আসতে পারেন চাইলে। ওকে, ইউটিউবে থেকে আমি ভালো দেখতে, ফেসবুকে ভালো দেখলে তো কোনো সমস্যা নেই, ফেসবুকে থাকেন। তাহলে ওয়াই ইজ ইকুয়াল কি হবে, ওয়াই ইজ ইকুয়াল এফএল, খুব সহজ একটা প্রমাণ, এই প্রমাণটা করবেন। এটাও চোখ বন্ধ করে মনে করেন যে আসছে। ঠিক আছে, খালি চোখ বন্ধ করে এখন, কারণ এখন যত আমরা সামনের দিকে যাব তত ইজি প্রশ্ন পাবো। গতিশক্তি কাকে বলে, এই যে এটাও চোখ বন্ধ করে, খালি চোখ বন্ধ এখন, খালি চোখ বন্ধ করে। এই যে গতিশক্তির সমীকরণ ইকে ইজ ইকুয়াল হাফ এম বি স্কোয়ার, এগুলো চোখ বন্ধ করে। হ্যাঁ, এগুলো কি চোখ সবগুলো বন্ধ করে। এরপরে চলো আরো দ্রুত যাইতে হবে, তাই না? সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায় কি আছে, ঘোড়ার ডিম। ও, এখানে 2টা প্রশ্ন আছে, দেবো কোনটা, এই নিয়ে একটু কনফিউশন, দিবে কোনটা পরীক্ষার হলে। সরল দোলনের গতির বৈশিষ্ট্য একটা আছে, আরেকটা আছে সরল দোলকের সূত্রগুলো লেখো। আমি কোনটা দেবো? একটা প্রশ্ন আছে এই যে এইটা, দুটোই দিই। সরল দোলনে গতির বৈশিষ্ট্য, এইটা আসে গত সালে কি আসছিল, রেফারে আসছিল, এটা গতির বৈশিষ্ট্য লেখো, এইটা একটা প্রশ্ন আসে, এইটাই দিলাম, আমার বেশি দেবো না, তোমাদের এত বড় টাইম নেই ভাইয়া। আচ্ছা, এবার একটা আমি ম্যাথ দিই। হ্যাঁ, তো একটু ম্যাথগুলো করিও। দেখো উপরে দিলাম, মিশিয়ে দিলাম, তাহলে এইটা কয় নাম্বার প্রশ্ন দেখছো? এটা হচ্ছে 9 অধ্যায়ের প্রশ্ন, এটা হচ্ছে 8 অধ্যায়ের প্রশ্ন, এটা হচ্ছে তোমার কি 7 অধ্যায়ের প্রশ্ন। এইবার দেখো 14 নম্বর প্রশ্ন, এটাও তোমার 7 অধ্যায়ের প্রশ্ন। এটা একটা ম্যাথটা খুব সহজ, এবং ম্যাথটা এটাও চোখ বন্ধ করে মনে করে কালকে আসছে। 1 সেকেন্ড কি 1 সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য বের করো, দোলকের কার্যকরী কিরে দৈর্ঘ্য কি করো, বের করো। ঠিক আছে ভাইয়া, এবার চলো আমরা একদম শেষের পথে চলে আসছি। এবার চলো 6 অধ্যায়ে। 6 অধ্যায়ে একটা চোখ বন্ধ করে প্রশ্ন আছে, বাবারে এখানে তো অনেকগুলো প্রশ্ন। 6 অধ্যায়টা একটু কনফিউশনের প্রশ্ন, মানে এখানে অনেকগুলো প্রশ্ন, তো আমি কোনটা দিবে না এটা নিয়ে একটু কনফিউশন থাকে 6 অধ্যায়টা নিয়ে। তো তাও আমি চেষ্টা করতেছি যে প্রশ্নটা একটু বেশি ইম্পর্টেন্ট সেটা আগে দেওয়ার। যেমন এই প্রশ্নটা একটু সবাই একটু করে দেওয়া, জি ইকুয়াল জিএম ডিভাইডেড বাই আর স্কয়ার, এই প্রমাণটা একটু করিও। এটা হচ্ছে কয় অধ্যায়ের প্রশ্ন? 6ষ্ঠ অধ্যায়ের প্রশ্ন। হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন আছে 6 অধ্যায়ের। আমি আরেকটা কি দেবো, ওইটা যে ভর এবং ওজনের মধ্যে পার্থক্য কি, বস্তুর ভর এবং ওজনের মধ্যে পার্থক্য কি। লাস্ট আরেকটা দিই, ভর ও ওজনের মধ্যে পার্থক্য। এটা কয় অধ্যায়? এটা হচ্ছে আমাদের 6 অধ্যায় প্রশ্ন। একটা ব্যাপার একটু চিন্তা করে দেখছো কখনো যে তোমার রচনামূলকে আমি কয়টা দিচ্ছি? সর্বোচ্চ আমি 14টা দিচ্ছি, তাই না? তুমি দেখো আমি সংক্ষিপ্ত দিচ্ছি কতগুলো, অতি সংক্ষিপ্ত কতগুলো দিচ্ছি। তাহলে তোমার জন্য সবচেয়ে ইজি কোনটা বলো তো? টপিক সবচেয়ে ইজি টপিক যদি বলি, রচনামূলক টপিকটা সবচেয়ে ইজি, কারণ ওখানে মাত্র 14টা দিছি আমি। 14টা পড়লে তুমি অটোমেটিক্যালি 7টা এমনিতে কমন পাচ্ছ, বাট এইখানেও সেম ওই 10টা তুমি এখানে কমন পাবা, বাট তোমাকে এই 10টার জন্য অনেকগুলো পড়তে হচ্ছে, মানে 30টা মতো পড়তে হচ্ছে আর কি, 20 থেকে 30টার মতো। ঠিক আছে, পঞ্চম অধ্যায়ে চলো। পঞ্চম অধ্যায়ে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে, এই যে প্রশ্নটা, এইটা চোখ বন্ধ করে মনে করো যে আসছে। ঠিক আছে, এই প্রশ্নটা করবো 18 নাম্বার। এটা কয় অধ্যায়? এটা হচ্ছে আমাদের 5ম নাম্বার অধ্যায়। আর কি আছে ভাই এখানে? আর কিছু আগে আছে? আর দেখি কিছু আছে কিনা। ও হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে চমৎকার, এটাও প্রশ্ন, এটাও একটা প্রমাণ বলতে পারো, যে প্রমাণ করো যে তোমার মিউ এস ইজ ইকুয়াল ট্যান থিটা। এটাও চোখ বন্ধ করে, খালি চোখ বন্ধ এখন হবে। হ্যাঁ, সবগুলো কমন পাবা। এবার আসলে 4 অধ্যায়। 4 অধ্যায় তো তোমাদেরকে ইয়া দিছি। এবার কৌণিক বেগ, এখান থেকে একটা প্রশ্ন কমন পাবা, কোনটা আসবে এটা নিয়ে কনফিউশন। দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে পার্থক্য।
এবং আরেকটা প্রশ্ন আছে কৌণিক কৌণিক ও রৈখিক বেগের মাঝে পার্থক্য, এই দুটার মধ্যে একটা আসবে, দুইটা পড়িও। রৈখিক বেগের মধ্যে কি পার্থক্য, এই একটা প্রশ্ন আসে। পার্থক্য কৌণিক বেগ এবং রৈখিক বেগের পার্থক্য, এবং 20 নাম্বার আমি আরেকটা দেবো, সেটা হচ্ছে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মাঝে সম্পর্ক, অর্থাৎ ভি ইকুয়াল এক কথায় বলা যায় যে এই যে আর ওমেগা, এই মানে প্রমাণটা তোমরা একটু চোখ বন্ধ করে করিও। আচ্ছা এখানে না একটা প্রমাণ ছিল রে গুরুত্বপূর্ণ, কই গেল ওইটা? এটা কি সেটা নাকি ভি ইকুয়াল আর ওমেগা? প্রমাণগুলো উল্টাপাল্টা করছে তো, হ্যাঁ ঠিক আছে। ভি ইকুয়াল আর ওমেগা বা ওমেগা আর যেটাই হোক, ওমেগা আর, এটা একটু চোখ বন্ধ করে তোমরা করবে, ঠিক আছে? তাহলে 20টা গেছে কিন্তু, হ্যাঁ বেশি আর যাবে না, হয়তো 5টা লিখবো, শেষ। তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় তোমাদের অলরেডি ম্যাথ লিখে দিচ্ছি, আরেকটা ম্যাথ লিখে দিচ্ছি আমি তৃতীয় অধ্যায়ের জন্য। আর তৃতীয় অধ্যায় তো তোমরা জানো যে এই যে চোখ বন্ধ করে এগুলো আসবে। চোখ বন্ধ করে কি আসবে ভাইয়া? এই যে এইটা প্রমাণ। কালকে মনে করো যে চোখ বন্ধ করে প্রশ্ন খুলে দেখতেছো এইটা, যদি ভাই এইটা না আসে তাহলে কি আসবে ভাইয়া? যদি এইটা না আসে তাহলে তোমার চোখ বন্ধ করে আরেকটা প্রশ্ন আছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে তোমার এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই প্রশ্নটা দেয়। আমি না একটা কাজ করি, আরেকটা দিই তোমাদের সুবিধার জন্য, কারণ বোর্ড তো বোঝোই তোমরা। যে টিএস এর তমের মানে তম সেকেন্ডে একটা ম্যাথ দেখছিলে না রচনামূলক, সেই ম্যাথের যে একটা সূত্র ব্যবহার করবে, সেই সূত্রটা কিন্তু এই যে এইটা। তো এই সূত্রটাও একটা কিন্তু সূত্র প্রমাণ আছে, খুবই ইজি, যদি এইটা পারো এইটা ইজিলি পারবা। তো তোমরা একটু এই 3টা প্রমাণ একটু করে যাবা দ্বিতীয় অধ্যায়ের জন্য, দ্বিতীয় অধ্যায় থেকে কমন নিশ্চিত পাবা, ঠিক আছে? আর দ্বিতীয় অধ্যায় থেকে একটু বেশি বলতে হয়, সরি দ্বিতীয় তো না, চতুর্থ অধ্যায় থেকে একটু বেশি বলতে হয়, কারণ এখানে একটু প্রমাণ আছে, আবার কিছু মৌখিক প্রশ্ন আছে, সবগুলো মিলে একটু পড়তে হয়। এখান থেকে আমি তেমন কিছু দেবো না, আমি এবার চলে যাব সরাসরি ম্যাথে। একটা ম্যাথ দেই, ম্যাথটা যদিও বা আসে না, ম্যাথটা কি দেওয়ার দরকার আছে? তাও দেই আমি। এত কিলোমিটার, একটু ম্যাথটা করি, ম্যাথগুলো করতে তো আশা করি তোমাদের ভালো লাগবে। এত বেগে চলন্ত ট্রেনের, কি রে ট্রেন? ট্রেন তো দেখছো নাকি না দেখো নাই বলো তো? ও ট্রেন তো না, গাড়ি। আচ্ছা যেটাই হোক, গাড়ির কি বলছে, ব্রেক করে 50 সেকেন্ড থামানো হলো, 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত গাড়িকে ব্রেক করে 50 সেকেন্ডে থামানো হলো। তারপরে কি বলছে ভাইয়া? গাড়ির মন্দন কত? মন্দন কত? এটা 19 সাল আসছিল, তাই একটু দিলাম, করিও, বলা যায় না দিতে পারে। কয়টা গেল? 24টা না? দ্বিতীয় অধ্যায় শেষ। কি দ্বিতীয় অধ্যায় তো শুরুই করলাম না এখন, দ্বিতীয় অধ্যায় চলো। এই যে চোখ বন্ধ করে একটা প্রশ্ন আসে, চোখ বন্ধ করো, কি প্রশ্ন ভাইয়া? এই যে ভেক্টর ও স্কেলার এর পার্থক্য, চোখ বন্ধ করে, শেষ। বাংলাদেশ 25টার মধ্যে কমপ্লিট। আর খুব একটা প্রয়োজন নাই আমার এখানে দেওয়ার মতো, প্রথম অধ্যায় থেকে কিছু কি আছে, শেষ, কমপ্লিট। আমি আমার সিগনেচারটা দিয়ে দিই এখানে, যদিও আমি সিগনেচার করতে পারি না, তাও আমি দিয়ে দিলাম। ওকে ডান, আমার সাজেশন কমপ্লিট 2025 ফিজিক্স সাজেশন। এখন আমি একটু বসি তোমাদের সাথে, এখন আর একটু গল্প করি। সবাই দেখো তো সাজেশনটা সবাই সুন্দরভাবে বুঝছো কিনা, কোনো ডাউট আছে কিনা, বা তোমরা এখন আমার কাছে কি চাও বলো? তোমাদের তো সাজেশন এখন দিলাম, এখন কি চাও বলো? কোনো ডাউট আছে? দেখছো সাজেশন নেওয়ার পর অনেকে পালাই গেছে, দেখছো কতটা স্বার্থপর মানুষ। সাজেশন নেওয়ার পর অনেকে পালাই যাচ্ছে। এখন তোমরা যত ইচ্ছা টাকা পাঠাইতে পারো, ঠিক আছে? আর একটা বিষয় সেটা হচ্ছে যে তোমরা দেখি তো সেকেন্ড সেমিস্টার ভর্তি করা হলো, তোদেরকে যে বললাম যে তোরা সেকেন্ড সেমিস্টার এনরোল কর, তোরা এনরোল করলি না কি জন্য? তোদের যখন এতই টাকার গরম, একেবারে সেকেন্ড সেমিস্টার
তারপর এখানে এখানে ক্লিক করবা, ধরো প্রাইভেসিতে ক্লিক করছি, এখানে ক্লিক করবো, প্রসেস করলে অটোমেটিক টাকা পাঠানোর মেথড চলে আসবে, ঠিক আছে। সো লাকি 100 নাম্বারে কে আসবেন আমাকে একটু কমেন্ট করে জানাই না, আমি তাকে দেখতে চাই। আমি তোমার পেমেন্ট পাঠালে আমি তার নাম পড়তে পারবো, ঠিক আছে, সমস্যা নেই, তোমার পেমেন্ট পাঠাও, আমি দেখতে পারবো এখান থেকে। সো না 100 নাম্বার যে কোর্সটা নেবেন তার দ্বারা 100 পূরণ হবে। এরে ব্লক করে দিই আগে, দাঁড়াও দেখি দেখে ব্লক কোথায়। স্টুডেন্ট এতবার মানুষ কিছু কিছু স্টুডেন্ট বিরক্ত করে, মাঝে মধ্যে ব্লক করতে মন চায়। হ্যাঁ দেখ তো না, ফোনটা রিসিভ করি। তোমরা হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে যে ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে গিয়ে হচ্ছে তোমরা ওখান থেকে পেমেন্টটা করবা, ওখান থেকে পেমেন্ট করো। 100 নাম্বারে দেখি কে আসো। এখনো কিন্তু পেমেন্ট দেখি কেউ করলো কিনা, এখনো কিন্তু কেউ করনি, এখনো কিন্তু কেউ করনি মেবি। সো দ্রুত করে ফেলো, দ্রুত করে ফেলো। ওয়েবসাইট ক্র্যাশ করছে, সবাই কি একসাথে ঢুকছিস এগিয়ে? একজন লিখছে এত বড় সাজেশন। ভাই তোরে না ওই যে কি কই, তোকে বইয়ের একটা পাতা ছিঁড়ে পরীক্ষার হলে বসাই দেওয়া দরকার ছিল, তাও তুই লিখতে পারতি না, এটা মনে রাখবি। সাজেশন নাকি বড় হয়েছে। বেশি ইম্পর্টেন্ট গুলো দিচ্ছেন, ওগুলো কিছু বুঝান। তোমার কি মনে হয় যে এখন আমার ক্লাস নেওয়ার মতো ইয়া আছে, এনার্জি আছে? হ্যাঁ তোমাদের কি মনে হয়? কতক্ষণ ধরে লাইভটা চললো? 1 ঘন্টা 40 মিনিট ধরে দাঁড়াই দাঁড়াই বক বক করে লিখলাম আমি খালি। কি রে ইউটিউবের জনগণ, যারা ইউটিউব থেকে দেখতেছো, ইউটিউবের জনগণ গুলো খুব ভালো, খুবই ভালো ছেলে পেলে। তোরা ফেসবুকে গেলে কিন্তু দিন দিন বদমাশ হয়ে যাচ্ছিস। হ্যাঁ ইউটিউবের জনগণ গুলো কি লিখছে দেখি। ইউটিউবের জনগণ গুলো দেখবে সেকেন্ডে সেকেন্ডে কমেন্ট করে, সেকেন্ডে সেকেন্ডে। আপনি কোন ডিপার্টমেন্ট? আমি সিভিল ডিপার্টমেন্টে। ভাই আমাকে জিজ্ঞেস করো না, কাকে আল্লাহ জানি। ভাই বিকাশে 2 কোটি সেন্ট মানে হইতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার আমার নাম্বার আছে তো, অ্যাকাউন্ট নাম্বার আছে, ওটা পার্সোনালি আমাকে নক দিয়ে আমি নক দিয়ে দেবো। কিন্তু আমার কথা হচ্ছে বিকাশে ভাই হক বই থেকে পড়ান, হক বই থেকে আর যাই বই থেকে, একটা বই থেকে পড়ালেই হলো, বুঝছো? একটা বই থেকে পড়লেই হলো, ঠিক আছে, যে কোনো একটা বই থেকে পড়লেই হবে। আপনি কখনো রেপার্ট খাইছেন? না তোমাদের দোয়ায় রিপোর্ট খাইনি কখনো। তোমাদেরকে আমি এমন দিন গেছে, আমার কালকে পরীক্ষা, আমি তাও তোমাদেরকে লাইভ দিয়েছি, যেমন কিছুদিন আগে তো নিলাম, তাও আমি রিপোর্ট খাইনি। রিপোর্ট খাই না আমি, রিপোর্ট খাবো কেন রে? রিপোর্ট তারাই খায় যারা হচ্ছে বোকা, তারাই রিপোর্ট খায়। যারা চালাক তারা কখনো রিপোর্ট খায় না। আমি জিজ্ঞেস করুন ভাই আপনি নিজেকে তাহলে চালাক বলতেছেন? জি না, কখনোই না, কারণ আমি আমার নিজের কোর্স নিজেই কিনি, সেজন্য আমি চালাক। তোরা তো কোর্স কিনিস না, সেজন্য তোরা পাসও করতে পারিস না।
রিভার্ট কারিস আবার রিভার্ট ঠিক আবার রিভার্ট করছিস অনেকে। আচ্ছা দেখি সেকেন্ড সেমিস্টারে 100 পূরণ হলো কিনা। তোদেরকে আমি বললাম যে তোরা একজন কোর্সটা নিয়ে নেই, নাকি তোরা নিলি আমার এখানে ওয়েবসাইটে কিছু দেখতে পাচ্ছি না আমি। আচ্ছা এখন তোমরা যারা যারা এই যে সাজেশনটা করলাম, মানে সাজেশনটা নিলে, এখন তোমাদের এই সাজেশনের সলভের বিষয়গুলো তোমরা হচ্ছে বাসায় নিজে নিজেই করবা, এটা একটা ব্যাপার। দ্বিতীয় নম্বর ব্যাপার হচ্ছে আমি মেয়া ক্লাসের লিঙ্ক দিচ্ছি, সেই মেয়া ক্লাসটা করতে পারো। সো আমি লিঙ্কটা তোমাদেরকে শেয়ার করতেছি, সেই লিঙ্কটা থেকে মেয়া ক্লাস করবা। অথবা আরও একটা সহজ হয়ে বলে দিচ্ছি, আমি এখন ফেসবুকে যেটা করব, ফেসবুকে হচ্ছে আমি হচ্ছে আপনাদেরকে ফিজিক্সের যে প্রশ্নগুলো আছে আর কি, সেই প্রশ্নগুলো হচ্ছে আমি আপনাদেরকে দিচ্ছি, মানে ধরো কি বলতে, ফিজিক্সের নোটগুলো আমি আপনাদেরকে দিচ্ছি। আপনারা একটু নোটগুলো সুন্দর করে লিখে নেবেন, ঠিক আছে? নোটগুলো বাসায় করবেন, প্র্যাকটিস করবেন, আমি এখনই দিয়ে দিচ্ছি। সবাই এখনই নোটগুলো পাইছেন কিনা আমাকে একটু কনফার্ম করে জানাবেন। যারা ইউটিউব থেকে আছেন কাইন্ডলি একটু ফেসবুকে চলে আসেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন কাইন্ডলি একটু ফেসবুকে আসেন, আমি ফেসবুকে নোটগুলো পাবলিশ করবো, ঠিক আছে? দাঁড়াও, ফেসবুকের নোটগুলো একটু কালেক্ট করি আমি, তারপরে সবাইকে দিয়ে দিচ্ছি। ফেসবুকের নোট